আচ্ছা, আমাকে বলতে পারবেন অধিকাংশ মানুষ গরিব এবং মধ্যবিত্ত কেন? শুধুমাত্র তারা পরিশ্রম করে না, টাকা ইনকাম করতে পারে না, চাকরি পায় না এই জন্য, নাকি ভাগ্য, পরিবেশ, নাকি সামাজিক পরিস্থিতি? আমরা 10টা পয়েন্টের দ্বারা এই বিষয়টিকে আলোচনা করব এবং সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা গরিব এবং মধ্যবিত্ত মানুষরা ক্রমশ ধনী হতে পারি, অর্থনৈতিক দিক থেকে একটা চিন্তামুক্ত জীবনযাপন করতে পারি। একটা ভিডিওতে নয়, 3টে সিরিজে আমি এই কথাগুলো বলবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের আমাদের প্রত্যেকেরই বুঝতে শুনতে একটুখানি অসুবিধা হবে। তাই 3টে সিরিজে আলোচনা করব। প্রত্যেকটা সিরিজ একদম মন দিয়ে দেখবেন, তাহলে একটা রাস্তা ক্লিয়ারলি খুঁজে পাবেন। সারা জীবন গরিব মধ্যবিত্ত হয়ে যন্ত্রণাপ্রদভাবে অভাবের তাড়নায় ইএমআই গুনতে গুনতে মরতে হবে না। নাম্বার 1, স্কারসিটি মাইন্ডসেট বা অভাবের মানসিকতা। এটা কেমন? আমরা গরিব ঘরে জন্মেছি, কোনোদিন ধনী হতে পারবো না। দিন আনা দিন খাওয়া লোক, আমাদের কি বড় বড় স্বপ্ন দেখা উচিত? টাকা যত সমস্ত নষ্টের কারণ, এই সমস্ত চিন্তাগুলো গরিব মানসিকতার মানুষ যারা, তাদের মধ্যে বেশি করে আছে। আজকের চিন্তা আজ করো, ইনকাম করো, খাও, ফুর্তি করো, কালকের চিন্তা কালকে ভাবা যাবে। ছোটোখাটো সমস্যাগুলোকে তারা মেটাতে ব্যস্ত, কখনোই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না। অথচ এপিজে আব্দুল কালাম স্যার একটা গরিব ঘর থেকে উঠে এসেছেন। শুধু তাই নয়, আমার পরিচিত তারা 2 ভাই। একজন আজকে ইট ভাটার যে টাওয়ারগুলো হয়, যে চুল্লিগুলো হয়, সেগুলো কন্ট্রাক্ট নেই, ডেলিভারি করে দারুণভাবে কাজ করে, দারুণ, প্রচুর ছেলে মেয়ে তার আন্ডারে কাজ করছে। অথচ তারই ভাই সঞ্জয় আজও দিনমজুরের কাজ করছে। এটা আপনি কি বলবেন? গরিব মানসিকতা থেকে ছিঁড়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। ধনী হতে গেলে ধনী মানসিকতা তৈরি করতে হবে। আমি পারবো না, আমার শিক্ষাগত যোগ্যতা নেই, আমার ক্ষমতা নেই, আমার চেহারা ভালো না, এসব করলে এগিয়ে যেতে পারবেন না। একদল মানুষ তো সমালোচনা করবেই, কিন্তু আরও একদল মানুষের আপনি সাহায্য পাবেন যখন আপনি রাস্তায় বেরোবেন। সুতরাং গরিব হয়ে থাকার, মধ্যবিত্ত হয়ে থাকার এটা একটা উল্লেখযোগ্য কারণ, মানসিকতার পরিবর্তনটা আমরা করতে পারি না। দ্বিতীয় মারাত্মক ট্র্যাপ হলো ইনকাম হওয়ার আগেই খরচের একটা লিস্ট বানিয়ে ফেলা। আমি এর আগে আপনাদের অন্যান্য ভিডিওতে বলেছি 50-30-20 রুলস, যে ইনকামের টাকাটাকে আমরা কীভাবে খরচ করব। এটা কিন্তু প্রথম থেকে করতে হয়, কিন্তু তারা করে না। 50% টাকা সংসার খরচ, 30% ইনভেস্টমেন্ট, 20%-এ আপনাকে আপনার শৌখিনতার পেছনে খরচ করতে হবে, আপনার যা কিছু লাগবে আর কি, টিভি, ফ্রিজ ইত্যাদি। কিন্তু তারা কী করে? ইনকাম হয়নি, টাকা আসেইনি, পরবর্তী মাসে হয়তো ইনকাম করবে, তারপরে মাসে ইনকাম করবে, কত করবে তারা জানে না। কিন্তু এসি, ফ্রিজ, টিভি, গাড়ি ইএমআই ভর্তি করে টাকা পয়সা নিয়ে চলে। তারপর দেখা গেলো ইএমআইটা যখন দিতে হচ্ছে, ইনকামের 70% টাকা ইএমআই দিতে হচ্ছে। ফলে কী হলো? ইনভেস্টমেন্ট শূন্য, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, অভাবের তাড়নায় মরছে, পকেটে একটা টাকা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু গলা টেপা ইএমআইয়ের টাকা দিতে 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 তার জীবনটা একেবারে স্পয়েল হয়ে গেল। বাড়ি ঘাড়ি সব বিক্রি করে, বড় শহরের বাড়ি বিক্রি করে গ্রামে গিয়ে জায়গা কিনে বাড়ি করছে। এমন উদাহরণ অনেক আছে, অনেক আছে। আপনি জানেন, আপনি আপনার এলাকার দিকে তাকালে বুঝতে পারবেন। এটা ভয়ঙ্কর একটা ট্র্যাপ। তৃতীয় যে ট্র্যাপ, সেটা হচ্ছে পরিবেশ এবং অবস্থান বা আবহাওয়ার পরিবর্তন। এটা কেমন ধরনের? মানুষ সবসময় তার অভাবের জন্য দায়ী নয়, কিন্তু আপনি ভালোভাবে জানেন মানুষের যে অবস্থানটা, তার প্রাকৃতিক যে দুর্যোগ, তার জন্য মানুষ কিন্তু অনেক সময় সব কিছু হারিয়ে ফেলতে পারে। আমি যাকে চিনি, আমার একজন বন্ধু ফাইজুদ্দা, বর্ডারের ধারে, পদ্মার ধারে তার প্রায় 150 বিঘা সম্পত্তি ছিল, যা পদ্মার তলায় তলিয়ে গেছে। যখন 150 বিঘা সম্পত্তি আছে, তার আন্ডারে 4খানা পুকুর আছে, একটা রাজকীয় স্ট্যাটাস, কিন্তু আজ সে একেবারে ভিখারি, একটা খলপাড় ঘরে বাস করে। কেন? তার কি দোষ ছিল? কোনো দোষ নাই। রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের অবস্থা দেখুন। আজকে এই রাজনৈতিক অস্থিরতার কারণে সেই দেশের মধ্যে যারা ফুটপাতে ব্যবসা করতে পারছে না, গাড়ি ব্যবসা বন্ধ, বড় বড় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? একটা অভাব সেখানে তৈরি হচ্ছে, প্রচণ্ড অত্যাচার, কোনো একটা এলাকায় অত্যাচার হচ্ছে, সে মানুষজন পালিয়ে আসলো, সব কিছু ছেড়ে বেড়ে পালিয়ে আসলো, সব কিছু ছিল সব রেখে চলে আসলো, সব চলে আসলো, গরিব হয়ে গেল। এরকম তার কোনো কিন্তু দোষ নেই, একটা সময় পরিস্থিতির দোষ, প্রাকৃতিক দুর্যোগের কারণ হয়। রাজস্থানের মরুয়াঞ্চল থেকে প্রচণ্ড গরম, তার ফলে তার সম্পত্তি থাকার কালীনও সে চলে আসতে বাধ্য হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য। থাকবে কি করে? প্রাণ বাঁচাতে হবে তো। এই যে কারণগুলো, এটা কে করেছে? সে নিজে করেছে না আর্টিফিশিয়াল? না, প্রাকৃতিক দুর্যোগ। কী করবে মানুষ? আমরা যেমন নিজের জন্য দায়ী গরিব হওয়ার পেছনে, তার সঙ্গে সঙ্গে পরিবেশ, প্রকৃতি, আমাদের রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন কিছুই কিন্তু দায়ী থাকে। আজকে এই 3টে পয়েন্ট আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য পয়েন্ট আমরা 2টো ভিডিওতে আলোচনা করব। যদি এই আলোচনা আপনারা চান এবং ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর যদি পছন্দ হয়, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ এই ধরনের আলোচনা এই ভিডিওতে আমরা বারবার আনতে থাকি। ভালো থাকবেন, ধন্যবাদ।